ফালতু কথা রাখেন, বের হতে দিন আমাকে। একসাথে গোসল করবো তো করবই, তুমি না করলেও শুনবো না। আপনার সাথে গোসল করব না। পিছিয়ে যেতে যেতে আমি করব। আশ্বিনের দিকে আগাচ্ছে। এক পর্যায়ে আশ্বিনে আটকে যায় দেয়ালে, আর রামিনের দিকে ভয় তাকায়। আশফিনা বিছানার অপর পাশে ফিরে কাঁদছে। লোকটার দিকে তাকানোর সাহস নেই ওর। ও নিজেও তো সুখের সাগরে ভেসে যাচ্ছিল, তাহলে কিভাবে বাধা দিল তাকে? ভুল কিছুই তো করতে যাচ্ছিল না সে। তাহলে আশফিনা চায় না লোকটাকে নিজের জীবন নষ্ট করুক। আশফিনাকে ভালোবেসে ও চায় ওকে ছেড়ে দিক আর অপছন্দ করুক। ঘন্টাখানেক আগে যখন রামিনা আশফিনাকে ভালোবাসার সাগরে ডুবিয়ে নিয়ে যাচ্ছিল, ও শাড়ির আঁচলটা সরিয়ে ওর কাছে চুমু খাচ্ছিল। ও তো তার ভালোবাসায় মগ্ন হয়ে যাচ্ছিল, সাড়া দিতে যাচ্ছিল তার ভালোবাসায়। কিন্তু মাঝপথে কি যেন হয়ে গিয়েছিল, ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল রামিনকে। ঘৃণার স্বরে বলেছিল, আপনি কি বুঝেন না? আপনাকে আমি চাই না, কাছে থাকতে চাই না আপনার। কেন কাছে আসলেন? আমাকে কেন শেষ করতে চাইলেন? আসলে আপনারা সবাই এমনই। শরীরটাই আপনার কাছে অনেক বেশি। মানুষের ইচ্ছা অনিচ্ছার ধার ধারেন না আপনারা। আশফিনা, যা হতে যাচ্ছিল তা অন্যায় নয়। তোমার স্বামী আমি, আর তোমার মতের বিরুদ্ধে হতে যাচ্ছিল সেই জন্য আমি দুঃখিত। কিন্তু তোমার কথাগুলো ন্যায়সঙ্গত নয়। তোমাকে আমি ভালোবাসি। যদি তোমার শরীরটা দরকার হতো তাহলে বিয়ের আগেই এমন অনেক পরিস্থিতি এসেছিল, কিন্তু তোমাকে ভালোবেসেছিলাম বলে নিজেকে সংযত রেখেছিলাম। তোমাকে আজও ভালোবাসি যেমনই হও তুমি, আর যাই করো না কেন। আমি কিছু জানি না, শুধু এটাই জানি আমার কাছে আসার চেষ্টা করবেন না। কথাগুলো বলে আর অপেক্ষা করে না আশফিনা, শুয়ে চোখ বন্ধ করে ফেলে। ও অনুভব করতে থাকে রামিন খাটে শুয়ে পড়েছে, তবে কিছুটা দূরত্ব রেখে। আশফিনা কথাগুলো মন থেকে বলেনি। ও তো ভালোবেসে লোকটাকে, কিন্তু খুনি। ওর ভালোবাসা পাওয়ারও যোগ্যতা নেই। এদিকে রামিন চোখেও ঘুম নেই। অপর পাশে একটু তাকিয়ে বউকে দেখার চেষ্টা করে, হয়তো সে ঘুমিয়ে পড়েছে। কিন্তু রামিনের চোখেও তো ঘুম নেই। ও তো কাছে চেয়েছিল তার স্ত্রীকে, কিন্তু সব উল্টাপাল্টা হয়ে গেল। বউ তো ওকে পেতে চায় না, তবেও অপেক্ষা করবে, কারণ আশফিনা ওকে ভালোবাসে। আশফিনা অবশ্যই একদিন না একদিন ওর কাছে আসবেই। রুহি বিছানায় এপাশ ওপাশ করছে, অস্থির লাগছে ওর, মাথা ঘুরছে ওর, গা কাঁপছে, হাত পা অসাড় হয়ে আসছে। হঠাৎ খাট কেঁপে উঠায় রুয়েনের ঘুম ভেঙে যায়। উঠে দেখে রুহির কপাল ঘেমে একাকার। রুয়েন উঠে বসে রুহির কপালে গালে হাত বুলাতে থাকে। রুহি, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? রুহি আধো চোখ নির্মিলিত অবস্থায় রুয়েনের দিকে তাকিয়ে বলল, খুব খারাপ লাগছে রোহিন, ঘুমোতে পারছি না, শরীর বন্ধ হয়ে আসছে। রুহির কথায় চিন্তিত হয়ে পড়ে রুয়েন। তারপরও রুহিকে সাহস দেওয়ার জন্যই বলল, কিচ্ছু হবে না, হয়তো সারাদিনের ক্লান্তির কারণে খারাপ লাগছে এমন। রুহি আর কিছু বলতে পারে না, চোখ বুজে ঘুমানোর চেষ্টা করতে থাকে। রুয়েন উঠে ফাহমিনের নাম্বারে কল দেয়। রুয়েন জানে শালা এখনো জেগে আছে। ফাহমিন কল রিসিভ করে হেসে বলল, রুহি নাকি খুব খারাপ লাগছে, শরীর অসাড় হয়ে আসছে, ঘুমোতে পারছে না, পুরো ঘেমে গেছে ও। এখন কি করবো সেটা বল। ওকে, পরে কথা হবে তোর সাথে। রুয়েন ফোন কেটে রুহির মাথার কাছে এসে বসে। এসিটা বাড়িয়ে দিয়ে পানি নিয়ে হাত পা রুমাল দিয়ে মুছে দেয় আর মাথায় পানি ঢালে। এখন যেন একটু শান্ত হয়ে এসেছে রুহি। রুহির চুল মুছে দেয় রুয়েন। এবার ওর পাশে শুয়ে চুল হাতিয়ে দিতে থাকে। রুহি এবার দুর্বল গলায় বলল, শুয়ে পড়ো তুমি। ঘুমাবো আমি, আগে তুমি ঘুমাও। রুহি আর কিছু বলতে পারে না, ঘুমিয়ে যায় ও। রোয়েন অনেক রাত পর্যন্ত রুহির মাথার কাছে বসে থাকে, ভোরে ঘুমিয়ে যায়। টেস্ট পরীক্ষার পর লম্বা ছুটি শেষে ক্লাস শুরু হয় রুহির। টেস্ট পরীক্ষার রেজাল্টও বেরিয়েছে। রুহি ফার্স্ট হয়েছে পুরো ডিপার্টমেন্টে। রুহি রেজাল্ট নিয়ে বেরিয়ে এসে দেখলো রোয়েন কলেজের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে। রুহি অবাক, 2 ঘন্টা যাবৎ লোকটা এখানেই। রুহি রোয়েনের কাছে এসে দাঁড়ায়। তুমি এখানে কাজে যাওনি? যাবো তোমাকে বাসায় দিই। তুমি কেমন আছো? ভালো, কিন্তু এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলে যে? দুদিন আগে তুমি অসুস্থ হয়ে গিয়েছিলে, তাই রিস্ক নিতে চাইনি। তুমিও না, পা ব্যথা করছে না? বেঞ্চে কিছুক্ষণ বসেছিলাম, খিদে পেয়েছে? খুব। চলো কিছু খেয়ে দিই। রুহিকে নিয়ে পাশের রেস্তোরাঁয় চলে যায় রোয়েন। দুজনের পাস্তা আর কফি নিয়ে বসলো। রুহি আচমকা বলল, রেজাল্ট এসছে?
তাই নাকি? আগে বলোনি যে। খেয়ালই ছিল না, পুরো ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছি। রোয়েন কি বলবে ভেবে পাচ্ছে না, খেতেও ভুলে গেল। তারপর হঠাৎ উঠে এসে রুহিকে জড়িয়ে নিল বুকে। রুহি ফিসফিসিয়ে বলতে শুরু করলো, কি করছো কি? ছাড়ো, আমরা বাহিরে। চুপ, এইভাবে বসে থাকো। সবাই দেখছে। তো তো আবার কি? কি ভাববে বলো তো? রুহির কথায় সরে এলো রোয়েন। তারপর দুজনে খেয়ে বেরিয়ে এলো। এদিকে সে রাতের পর থেকে রামিনের সাথে চোখ মেলাতে পারেনি আশফিনা। রামিনও প্রয়োজন ছাড়া তেমন কোনো কথাও বলেনি। রামিনও আগের মতন দুষ্টুমি করে জোর করে ভালোবাসে না। এখন অনেক কষ্ট হয় আশফিনার, কান্না পায় ওর। ও কি করবে, কই যাবে ও? এরই মাঝে নীরা হামিদ, আরমান হামিদ আর সামাইরাত বাংলাদেশে শিফট হয়ে এলো। রোয়েন যখন জানতে পারে ওরা এসে হোটেলে খাবে, রোয়েন সরাসরি নাকচ করে দিয়ে জোর গলায় বলল, আমরা থাকতে বাইরে কেন খাবেন? কিন্তু রুহি অসুস্থ, তোমাদের ঝামেলায় ফেলতে চাইছি না। ঝামেলায় ফেলবেন কে বললো? এখানে এসেই খাবেন, এটাই শেষ কথা। আচ্ছা বাবা, ঠিক আছে, আসবো। কথা অনুযায়ী আরমান হামিদ পরিবার সহ রুহিনের ঘরে চলে আসে। নীরা হামিদ এসেই রুহিকে জড়িয়ে ধরেন। ঘরে নতুন সদস্য আসার খুশিতেও ওনারা খুব খুশি হয়। সামাইরা তো বেশ খুশি, খালা হবার খুশিতে লাফাচ্ছেও। 17 বছর বয়সী হওয়া সত্ত্বেও বাচ্চা মনোভাব রয়েই গেছে। খাবার শেষে রুহি জিজ্ঞেস করছিল, সামাইরাকে ইন্টারে ভর্তি করাতে হবে মামি। হ্যাঁ রে, ও তো খুব কান্না করছিল কলেজ ছেড়ে আসার সময়। তা তোর ভার্সিটিতে ইন্টার আছে? না, আমি শুধু অনার্স আর মাস্টার্স। ও ভালো, একটা কলেজে ভর্তি করব। ও মেডিকেলে ভর্তি হবে জেদ করছে। মামি মামাকে বলেন খোঁজ নিতে, আর আপনাদের জামাইকেও বলবো খোঁজ নিতে, ওনার অনেক লোক আছে। আচ্ছা বলিস, আমিও তোর মামাকে বলবো খোঁজ নিতে। আরও কয়েকটা দিন পেরিয়ে যায়। রোয়েন সামাইরার খুব ভালো একটা কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। রোয়েন ভাবছে সবাই চলে এসেছে যখন, তাহলে পার্টির ব্যবস্থা করা উচিত। তাই অফিসের কজনকে নিয়ে বসলো। রামিনকে কদিন যাবৎ রোয়েন খেয়াল করছে, বেশ চুপচাপ থাকে, কিছু বলেনি। রেজন মাহবুব বলল, পার্টি কবে করতে চাইছেন? দেরি করতে চাইছি না, পরশু হলেই ভালো হয়। আচ্ছা, তাহলে সবাই কাজ শুরু করে দিক। গেস্টদের লিস্ট তৈরি করতে হবে। যা করার জলদি করতে হবে। সবাই চলে যাওয়ার পর রামিন রোয়েনকে বলল, কি হয়েছে, ঠিক হয়নি কিছু? সেদিন ঘর থেকে ওর সাথে ইন্টিমেট হতে চেয়েছিলাম, বুঝতেই পারিনি ওর মত ছিল না সেখানে, কিন্তু ও রাগ করেছে। সেদিন কথা কমিয়ে দিয়েছে। সব কিছুতে এত তাড়া করলে হয় না, ধীরে সুস্থে করতে হয় সব। বলেছিলাম সময় দিতে, কিন্তু তুই ওর মন ঠিক না করি ওকে পেতে চাইলি। কি করব বল, আমি তো নিজের মাঝে ছিলাম না। ওকে সময় দিয়ে দেখবি ঠিক হয়ে যাবে সব। রামিন সেদিন মার্কেট থেকে আশফিনার জন্য একটা শাড়ি কিনে নেয়। ঘরে ফিরে দেখলো আশফিনা বসে মোবাইলে গেম খেলছে। রামিন প্যাকেটটা খাটে রেখে বলল, পরশু পার্টি আছে, এই ব্যাগে একটা কাপড় আছে, সেটা পরে পার্টিতে অ্যাটেন্ড করবে। রামিন আর কিছু না বলে ওয়াশরুমে ঢুকে পড়ে ফ্রেশ হতে। এদিকে রোয়েন ঘরে ফিরে ফ্রেশ হয়ে কফি নিয়ে বসে। রুহি এসে কোনো কথাবার্তা ছাড়া রোয়েনের কোলে এসে বসে পড়ে। রুহির মুখ রোয়েনের দিকে ফিরানো। রোয়েন রুহির দিকে তাকায়। রুহি কিছু না বলে রোয়েনের ঘাড়ে চুমু খেতে থাকে। বেশ ভালো লাগছে রোয়েনের, তবে বেশিক্ষণ থাকতে পারল না ও। রুহির মুখ ধরে সামনে নিয়ে এসে ও ঠোঁটে ঠোঁট ঢুকিয়ে দেয়। রুহির ঠোঁট জোড়া শুষে নিয়ে নিচে তেষ্টা মিটিয়ে সরে এলো রোয়েন। তারপর বলল, পরশু পার্টি আছে একটা, আলমারিতে তোমার জন্য ড্রেস রেখেছি, ওটা পরবে। আচ্ছা ঠিক আছে। ফাহমিন হাসপাতাল থেকে গাড়ির অপেক্ষা করছিল। তখনই পাশের কলেজ থেকে ঘন্টার শব্দ শুনতে পায়। সেদিকে মন না দিয়ে গাড়ির অপেক্ষা করতে থাকে। হঠাৎ ওর মনকে পুলকিত করে কেউ বলে উঠল, আরে ফাইন ভাইয়া, ভালো আছেন? মেয়েটাকে প্রথম দেখাতে মনে ধরে যায়। ওর চাহনি, হাসি সবকিছু যেন নজর কাড়া। মেয়েটাকে তো ও চেয়েছিল, এটা জানার পরও যে বয়সের ব্যবধান অনেক, কিন্তু বয়স মানে না মনের জ্বালা। মন তো চেয়েছে এমন কাউকে যাকে আঁকড়ে ধরে বাকি জীবনটা কাটিয়ে দেবে। হয়তো পেয়ে গেছে, তবুও ভয় হয় যদি পূরণ না হয় স্বপ্নগুলো। নিজেরই লজ্জা হয় 13 বছর বয়সের ছোট মেয়েকে কি করে মনে ধরে 30 বছর বয়স্ক একজন সার্জনের। কিন্তু এর হৃদয় তো খুল পাচ্ছে না। বাচ্চাটাকে পেতে তার খুব ইচ্ছে করছে, অনেক ইচ্ছে করছে। ঠোঁট জোড়ায় হাসি ফুটে ওঠে ফাহমিনের। ভেবেছিল হারিয়ে ফেলবে মেয়েটাকে, কিন্তু এটা যে স্বপ্ন ওর হাতে এসে ধরা দিল। সামাইরা দূর থেকে হাত নাড়ে। ভালো আছেন ভাইয়া?
ফাহমিন হাসছে, পাগলের মতো হাসছে। ও আজকে অনেক খুশি, অনেকটাই খুশি, পাগলের মতন খুশিও। ও নাচবে রাস্তায়, সবাইকে ধরে নাচবে পাগলের মতন, নাচবেও। নাচতে নাচতে হাঁপিয়ে উঠবে, তবুও ক্লান্ত হবে না, মুখে কষ্টের ছাপ ফুটে উঠবে না, কারণ বহুল প্রতীক্ষিত মানুষটা আজ ওর সামনে। বুঝে উঠতে পারে না জামাইরা মানুষটা এইভাবে পাগলের মতন হাসছে, কিন্তু ওর কথার জবাব দিল না। হয়তো পছন্দ হয়নি তার। ওর দুলাভাইয়ের বন্ধু সে, ডাক্তার মানুষ সে, ওর মতন পিচ্চুর সাথে কি কথা বলবে সে? ঘোড়ার ডিম। জামাইরা গাড়িতে ঢুকে পড়ে, ওদের কিনতে হয়নি, কোম্পানি বাবাকে গিফট করেছে। ফাহমিন হাসতে হাসতে চারপাশে তাকাতে তাকাতে ভাবছিল মেয়েটার সাথে কথা বলবে এবার। কি দিয়ে শুরু করবে বুঝে উঠতে পারছে না। কি দিয়ে শুরু করা উচিত হবে? প্রপোজ করবে? না, এটা ঠিক হবে না। মেয়েটাও ভালো মতো ওকে চিনে না, আর চিনলেই বা এই কি বুড়োকে পছন্দ করবে? হঠাৎ সামাইরা যে জায়গায় দাঁড়িয়েছিল সেখানে তাকে বেকুব মনে যায় ফাহমিন। সামাইরা কি ওর গাড়িটা নেই এখন? এতক্ষণ হাসছিল ও, হয়তো মেয়েটা রাগ করে চলে গিয়েছে, কিন্তু কেন গেল? একটু কথা বলতে পারতো। অবশ্য ওরই দোষ, গাধার মতন হাসছিল আর ভাবনার জগতে ডুবেছিল। আর সেই সুযোগে মেয়েটা চলে গেছে। গায়ের অ্যাপ্রনটাকে হাতে নিয়ে গাড়িতে বসে যায় ফাহমিন। দাওয়াত দেওয়া হয়েছে সবাইকে, রুহির বান্ধবীদেরও বলা হয়েছে, রোহিণও নিজের ফ্রেন্ডদের বলে দিয়েছে। পুরো একদিন লেগে গেল পার্টির জন্য ইনভাইট করতে গেস্টদের। রোহিণ মনে করেছিল আর কেউ বাদ পড়লো কিনা, ঠিক তখনই মনে হলো ওর ওপর হামলে পড়েছে কেউ। রোহিণ কিছু বুঝে উঠতে যাবে, ঠিক তখনই ওর গালে খুব শক্ত করে একটা চুমু পেল, যেন গাল ছিঁড়ে খেয়ে ফেলবে। অবশ্য ঠোঁটজোড়া এখনো ওর থেকে সরেনি, ওর গাল থেকে নেমে কাঁধে ঘাড়ে চুমু খাচ্ছে। রোহিণ সরাতে পারছে না, সরাতে গেলে ব্যথা পেতে পারে, তাই ও নরম সুরে বলল, রুহি একটু সরবে, আমি কাজ করছি। কাজে ব্যাঘাত ঘটায় চটে যায় রুহি। রোহিণের গলা আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমাকে কি বলেছি কাজ বাদ দিয়ে আমার সাথে রোম্যান্স করতে? আরে ভাই কর না নিজের কাজ, আমাকে বিরক্ত করছিস কেন? রুহির এমন জবাবে ভ্যাবাচেকা খেয়ে গেল রোহিণ। কিভাবে কথা বললো? প্রথমত তুই, তারপর ভাই। কোন জন্মের ভাই লাগে ও রুহির? চোখ কর্মর করে রুহির দিকে তাকায় ও, তারপর শক্ত করে বলল, আই ইউ আউট অফ ইউর মাইন্ড রুহি? কিভাবে কথা বলছো তুমি? দেখো অত শত জানি না, আমি আমার যা ইচ্ছে তোকে তাই করব, কিস করবো আমি, তুই কাজ কর তোর। রুহি তুই তো করে করছো কেন? কেন করব না? আমার পার্সোনাল প্রপার্টি, তুই যা ইচ্ছে বলবো। এখন চুপ করে কাজ কর, না হলে আমাকে আদর দে, কাজ হবে পরে। রোহিণ ভাবলো কিছু বলে লাভ হবে না। মেয়েটার মন এখন এক সময় এক এক রকম হয়ে যায়, কখন কি বলা যায় না। তবে আজ ওকে ওর আদর দরকার। রোহিণ নিজেও মেয়েটাকে ভালোবাসতে চাইছে এই মুহূর্তে, তাই আর অপেক্ষা করে না রোহিণ। রুহিকে আরও কিছু বলার সুযোগ না দিয়েই করে তুলে নেয়। তারপর রুমে গিয়ে ওকে খাটে শুয়ে দেয়। রোহিণ রুহির ঠোঁটজোড়া শুষে নিতে শুরু করে, আর সময় চলে যায়। ভালোবাসা শেষ হবার নয় এটা। রুহির গলাটা ভরার চুমু খেতে খেতে রোহিণ নিজেও উন্মাদের মতন হয়ে গেছে। ঘন্টাখানেক পর মাথা তুলেও রুহি ওর দিকে চেয়ে হাসলো একটু, ওর কপালে চুমু খেয়ে বলল, আরো লাগবে? সারা জীবন ভালোবাসবে? এটা জিজ্ঞেস করার কিছু? ভালোবাসা কখনো কমবে না, সব সময় ভালোবাসো বউ। শুধু বাবুটাকে একবার আসতে দাও, তারপর ভালোবাসার সাগরে ডুবিয়ে নিয়ে যাবো অনেক দূর। হ্যাঁ তো ভালোবাসো কেন? হারাতে ভয় হয় খুব। কখনো হারিয়ে যাবো না উপরওয়ালা ডাক পড়ার আগে। রুহি রোহনকে থামিয়ে দেয়, ওর ঠোঁটে আঙুল রেখে। ওর ঠোঁট জোড়ায় চোখ জোড়ায় অশ্রু জোয়ার ভেসে উঠেছে। রোহিণ রুহিকে টেনে বুকে নিয়ে নেয়। রুহি ওর দুহাত প্রসারিত করে জড়িয়ে ধরে প্রিয় মানুষটাকে। এদিকে আশফিন আর রামিনের মাঝে কোনো কথাই হয় না প্রয়োজন ছাড়া। ব্যাপারটা দুজনের জন্যই অনেকটা বেদনাদায়ক। আশফিনা চায় ওকে রামিন ছেড়ে দিক, ভালো মেয়ে দেখে বিয়ে করে নিক, কিন্তু ও রামিনের মনটাকে বুঝতে পারছে না লোকটা কেন ওকে ছেড়ে দিচ্ছে না, এত বেহায়া কেন সে। রামিন ঘুমের ঘোরে আশফিনাকে জড়িয়ে ধরে শক্ত করে। আশফিনা ছাড়াতে গিয়েও পারে না। রামিনের চেহারায় কিছু একটা থেমে যায়। রুহিকে ঘুম থেকে তুলে সকালে রাত 10টায় ওরা শুয়ে গিয়েছিল, আর উঠেইনি, ডিনারও করা হয়নি। রুহিকে উঠিয়ে ফ্রেশ করিয়ে দেয় রোহিণ। তারপর দুজনে নাস্তা করতে চলে আসছে। আজ সন্ধ্যে ওদের পার্টি। রুহিকে নাস্তা করিয়ে রোহিণ কাজে চলে যায়, রুহি ঘরে থেকে যায়। বিকেলে ফিরে আসে রোহিণ। রুহি শাওয়ার নিচ্ছে অন্য একটা বাথরুমে, কারণ ও জানে রোহিণ ঘরে ফিরে শাওয়ার নিবে, তাই ওর
ওর কাপড় চোপড় বের করে নিজের গোসলে চলে গেছে। রুয়েন রুমে এসে দেখলো খাটে ওর গেঞ্জি আর প্যান্ট রাখা, আর ছোট্ট একটা চিরকুট কমলা বর্ণের কাগজে। রুয়েন সেটা হাতে নেয়। রুহি বলছে, আমি ফ্রেশ হচ্ছি, আপনিও ফ্রেশ হয়ে নিন। আপনার বাবু ঘুমাতে চেয়েছিল, তাই ঘুমিয়েছিলাম। আপনি নিশ্চিত থাকুন, ভালো আছি আমরা। আর হ্যাঁ, কাগজ দেখুন, আমার ঠোঁটের ছোঁয়া আছে, এখানে চুমু দিন, আপনার ওয়েলকাম কিস। রোয়েন মৃদু হেসে রুহির ঠোঁটের জায়গায় লিপ কিসের দাগটা দেখতে পেল। সেখানে চুমু খেয়ে কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। রুহি বেরিয়ে এসে কফি বানিয়ে নেয় রুয়েনের, তারপর কাপড় পাল্টাতে শুরু করে। পেটটা একটু উঁচু হয়ে খুব সামান্য সেটা। গায়ে নতুন কাপড় জড়িয়ে নিল সে। সিল্কের কাপড়টি ধূসর সবুজ আর কালো বর্ণের, খুব সুন্দর একটা শাড়ি। হঠাৎ রুয়েন পিছন থেকে ওর কোমর জড়িয়ে ধরে। রুহি কেঁপে উঠলেও মুখে হাসি ফুটে ওঠে। রুয়েন বলতে লাগলো, গর্জিয়াস, আমার ভাবনা চেয়েও সুন্দর লাগছে। আপনার চোখে আমি সব সময় সুন্দর। আপনিও খুব হ্যান্ডসাম মাই ডিয়ার। রুহিকে নিজে দিকে ফিরিয়ে ওর কপালে গালে মুখে নিয়ে এলো পাথরে চুমু খেলো। দুজনে রেডি হয়ে বেরিয়ে আসে। বাইরে একটা কনভেনশন সেন্টারে ওদের পার্টি হবে। কনভেনশন সেন্টারটি রোয়েনের এক কাজিনী কনভেনশন সেন্টার ভাড়া দিয়েছে। ওরা সেখানে গিয়ে রামিন ছাড়া আর কেউ আসেনি। কিছুক্ষণের মাঝে একজনকে আসতে দেখা গেল ওরা। রোয়েন দেখলো যে লোকটা রুহিকে হাসপাতালে ভর্তি করিয়েছিল সে এসেছে। রুহি ভাবছে এখানে কি করে জানোয়ারটা। জয় ওদের সামনে এসে দাঁড়ায়। রোয়েন বলল, জয় শেখাওয়াত আপনি? ইয়েস, আমি। আপনার কাছে একটু কাজ ছিল। প্রাইভেট কথা বলবেন? নো, এখানেই বলবো। অ্যাকচুয়ালি বেশিক্ষণ থাকছি না, একটু পর আমার ফ্লাইট। কি কাজ বলুন। জয় রুহিকে একবার দেখে নেয়। খুব সুন্দর লাগছে ওর মিষ্টি পাখিকে, কিন্তু এটা ওর জন্য ভাবা মহাপাপ, যেটাও করতে গিয়ে সব হারিয়েছে। জয় বলতে লাগলো, আপনি ভালো আছেন তো? আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনলাম। ইয়েস, কিন্তু কিভাবে জানলেন আপনি? আই ডোন্ট নো কথাটা কেমন লাগবে আপনার, বাট এটা সত্যি অ্যাক্সিডেন্ট আমি করিয়েছিলাম নিজের ইচ্ছায়। একটা ভয়ঙ্কর প্রতিশোধ জেগে উঠেছিল আমার মাঝে। আপনি করিয়েছেন? কিসের প্রতিশোধ? না, আমি আপনাকে চিনি না, আর আপনি আমাকে চেনেন। কেউ কাউকে চিনি না, তাহলে এখানে প্রতিশোধ কি করে এলো? জয় কিছু বলতে গিয়েও থেমে গেল। রুহির দিকে তাকায়। সত্যিটা বললে রুহির জন্য হয়তো খারাপও হতে পারে, হয়তো তার স্বামী তাকে খারাপ ভাবতে পারে, হয়তো ওদের মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে। ও জেনে শুনে এমন কাজ করতে পারে না। এমনিতেই ওর কারণে খুব কষ্ট পেতে হয়েছে মেয়েটাকে, আর কষ্ট পেতে দিবে না। জয় বলল, আমার বাবা একজন বিখ্যাত বিজনেসম্যান ছিল। আমার বাবা মারা গেছে আমি যখন ফিনল্যান্ডে ছিলাম। কে যেন বলেছিল আমার বাবার মৃত্যুতে রোহান নামক কারোর হাত আছে। আপনার নাম সেদিন শুনে মনে করেছিলাম আপনি সেই যে আমার বাবাকে মেরেছিলেন, তাই আপনাকে মারতে চাই। 3 বার অ্যাটাক করেছিলাম, বাট পরে জানতে পারলাম আপনি না, আসলে আমার বাবা মরে গিয়েছে তার ভাইয়ের হাতে। বাবার বিজনেস হাতিয়ে নিচ্ছে চাচু বাবাকে মেরে ফেলেছিল। ভেরি স্যাড। আই অ্যাম সরি মিস্টার চৌধুরী। মিসেস চৌধুরী প্রেগনেন্ট জেনে ওকে ক্ষতি করতে এসেছিলাম। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমার বাবা মা নেই, কিন্তু আপনার সন্তানকে বাবা হারা করতে চাচ্ছিলাম আমার রাগের বশে। ইটস ওকে, নিজের ভুল বুঝছেন, এটাই অনেক। এটা হয়, মাফ করে দিয়েছি আপনাকে। থ্যাঙ্কস আ লট মিস্টার চৌধুরী। তাহলে আজ আসি। বাই মিসেস চৌধুরী, ক্ষমা করবেন আপনিও। জয় চলে গেল। রুহি কিছু বলতে পারে না, ছলছল চোখে তাকিয়ে থাকে। এরই মাঝে আশফিনা চলে আসে। রামিনের ভীষণ রাগ হয় যখন দেখলো আশফিনার ওর গিফট করা কাপড়টা না পরে পুরনো একটা ড্রেস পরে এসেছে। রামিন রেগে সরে যায় সেখান থেকে। এরই মাঝে রোয়েন কাকে যেন দেখিয়ে এসে জড়িয়ে ধরে। সেই মানুষটাও রোয়েনকে জড়িয়ে ধরে। রোয়েনের মুখে মুগ্ধতার হাসি। আজ প্রায় 6 বছর পর ভাইটার সাথে দেখা হয়েছে ওর চাচাতো ভাই এসে সুইডেন থেকে ওয়াইফ আর বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছে মাস খানিকের জন্য, আবার চলে যাবে। সেখানে একটা বিজনেস আছে ওর ওয়াইফকেও দেখতে পায় রোয়েন। বউও বেশ চমৎকার মানুষ। ভাইটা তো খুব ভালো। রোয়েন লোকটা থেকে সরে এসে রুহির কাছে আসে তাকে নিয়ে। রুহি সালাম দিয়ে রোয়েনের দিকে তাকায়। রোয়েন বলল, রুহি ও আমার চাচাতো ভাই আরাব চৌধুরী। রুহি হেসে বলল, ভালো আছেন ভাইয়া? এই তো ভাবি, ভালো। তা কেমন লাগছে এখানে? অসুবিধা হয়নি তো? না ভাইয়া, ভীষণ সুন্দর আপনার কনভেনশন সেন্টারটা, আর ঘর থেকেও খুব কাছে, কষ্ট হয়নি। ভালো লাগলো শুনে। রোয়েন ভাই বাবা হচ্ছ, বলনি কেন আগে? আসলে একটু প্রবলেমে ছিলাম, অ্যাক্সিডেন্টের কথা শুনেছিলাম মনে হয়। ও হ্যাঁ, কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ। তো বউ কই?
আরাফ লোকটা আশেপাশে তাকিয়ে বলল, এখানেই তো ছিল, কই গেল মেয়েটা? আরাফকে এভাবে খুঁজে দেখিয়ে রোয়েন বলল, আছে হয়তো আশেপাশে। তা মেয়ে কই তোমার? ইরুর সাথেই আছে। ও, তা কত বড় হলো? 5-এ পড়ে। মাশাল্লাহ, খুব বড় হয়ে গেছে। হুম। এই মাঝে রোয়েন রুহি একজন কম বয়সী রমণীকে আসতে দেখে। তার সাথে আরেকটা ছোট মেয়ে। কম বয়সী রমণী ভীষণ সুন্দরী, গায়ে সুন্দর একটা শাড়ি আর তার চোখে মুখে দুষ্টুমির হাসি। সে আরাফের পাশে এসে দাঁড়িয়ে একগাল হেসে বলল, ভালো আছেন ভাইয়া? রোয়েন বুঝাতে পারল ইনি আরাফের স্ত্রী ইয়ারাবি। ও হেসে বলল, এই তো। ইয়ারাবি মেয়ের কানে কানে বলল, জেঠুকে সালাম দাও। ছোট মেয়েটি রোয়েনকে সালাম দেয়। রোয়েন বলল, আরব নাম কি জানি, তুমি বলেছিলে কিন্তু মনে নেই। নো প্রবলেম ভাই, ওর নাম আয়রানা চৌধুরী, ডাক নাম আদর। ও, খুব আদুরে নাম। রুহি মেয়েটার গাল ছুঁয়ে বলল। তখনই রোয়েন বলল, ইয়ারাবি, ও আমার ওয়াইফ রুহি। হ্যাঁ, ভাবির কথাই শুনছিলাম, ভীষণ সুন্দরী উনি। হেসে বলল রুহি। আর আরাফ বলল, আদর, জেঠেকে সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম মামুনি। রোয়েন ভাবছে রুহি অনেক সময় পর্যন্ত দাঁড়িয়ে আছে, কষ্ট হচ্ছে ওর। ও বলল, একটু বসে গিয়ে আমরা। রোয়েনের কথায় আরাফ বলল, আরে হ্যাঁ, ভাবিও তো অসুস্থ। রুহি লজ্জা পেয়ে বলতে যাচ্ছিল, না ভাইয়া প্রবলেম নেই। রোয়েন চোখ রাঙাতেই চুপ হয়ে গেল রুহি। ওরা এক জায়গায় গিয়ে বসলো। এদিকে রোয়েনের বন্ধুরা আসতে শুরু করেছে। এসে গেছে আরমান হামিদ, নীরা হামিদ আর সামাইরাও। মেয়েটা আজ অফ শোল্ডার হাতার একটি সালোয়ার কামিজ পরেছে। রয়্যাল ব্লু কালারের সালোয়ার কামিজ আর গোল্ডেন ব্লু কালারের লং ইয়ার রিংস, আর হাতের বুড়ো আঙ্গুলে বড় একটি আংটি, পায়ের উঁচু হিল। ফাহমিন অন্য বন্ধুদের সাথে মিলিত হয়। ওরা খুঁজছে রামিনের রোয়েনকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে রোয়েনকে পেয়ে যায় ওরা জুস কাউন্টারে। রুহিকে জুস খাওয়াচ্ছে ও। বন্ধুরা হাসতে হাসতে ওদের কাছে আসে। জুয়েল বলল, কি খবর ভাবি? জুয়েলের কথা শুনে রোয়েন রুহি দুজনেই পাশ ফিরে তাকায়। রুহি হেসে বলল, এই তো ভাই, আপনারা? ভালো, কংগ্রাচুলেশন ভাবি এবং রোয়েন। থ্যাঙ্কস ভাই। জুয়েল হঠাৎ বলল, শালা রামিনকে দেখেছিস? আশেপাশে আছে। রামিনের কথায় রুহি বলল, রোয়েন আশফিনাকে দেখে আসি, আপনারা বরং গল্প করুন, আর ভাবিদের সাথে গিয়ে বসি আমি। শিওর, নিজের খেয়াল রাখবে, দরকার হলে কল দেবে। ওকে, আমি আসি তাহলে। রোয়েন ফ্রেন্ডদের সাথে চলে গেল। রুহি আশফিনার খোঁজ করতে গিয়ে দেখলো ব্যালকনিতে বসে আছে আশফিনা। রুহি গিয়ে দেখলো আশফিনা কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে। রুহি ভয় পেয়ে যায়। ও বলতে লাগলো, কিরে কাঁদছিস কেন, কি হচ্ছে? রুহি, একা ছাড়বি আমাকে প্লিজ? একদম না। কি হয়েছে তোর? রামিন ভাই কিছু বলেছে? রুহি, উনি কিছু বলেননি, আমারই দোষ। কি হয়েছে বলবি? ভয় পেয়ে গেছে রুহি। এভাবে কাছে আশফিনা আর বলছে ওর দোষ। রুহিকে অবাক করে দিয়ে আশফিনা বলতে লাগলো, বিয়েটা করতে চাইনি আমি, বাবাকে মেরেছি, তার মানে আমি খুনি। আমার জায়গায় জেলে হওয়ার কথা, স্বামীর ঘরে নয়। সেই সৌভাগ্য হওয়ার কথা না আমার। আমি কোনোভাবেই নিজেকে ওর যোগ্য মানতে পারছি না রুহি। আমি খুনি, সে তো ভালো, কি করে আমি? সে কি ভালো? দিন রাত এই মানুষগুলোর রক্ত নিয়ে খেলা করে আসুক। হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে তাদের হাতে। আমি বলছি না তারা খারাপ। আমার হাজবেন্ড, রামিন ভাই, শামীম ভাই সবাই একই। তাই বলে কি ওনারা বিয়ে করেনি, সংসার করছে না? খুন আমিও করেছি আশফিনা। তাই বলে কি রোয়েন আমাকে ভালোবাসে না, সংসার করছি না আমরা? জানিস ওনারা কত ভালো, তোর আমার ভাবনার থেকেও বেশি। তো এই ভালো মানুষটাকে কি করে কষ্ট দিস বলতো? সে তোকে ভালোবাসে। জানিস বিয়ের আগে যখন রোয়েন আমাকে নিজের কাছে এনেছিল, ওকে মানতে পারিনি। খুব খারাপ ব্যবহার করতাম, যা তা বলতাম। সামিরের সাথে ভেগে গিয়েছিলাম, কিন্তু উনি আমাকে ছেড়ে দেয়নি। জানিস সাহস জুগিয়েছে, বুকে টেনে নিয়েছে ভালোবেসে। আর আজ তাকেও খুব ভালোবাসি আমি। তোর উচিত সব ভুলে গিয়ে রামিন ভাইকে মেনে নেয়া, তাকে কাছে টেনে নে ভালোবেসে।
দেখবি তোর চেয়ে সুখী আর কেউ হবে না। রামিন ভাই খুব ভালো মানুষ, কষ্ট দিস না তাকে। চেষ্টা করব রুহি। চেষ্টা না, তোকে করতেই হবে। রুহির হাত ধরে মাথা ঝাঁকায় আশফিনা। রুহি আশফিনাকে নিয়ে পার্টিতে জয়েন করে। আশফিনা মনে মনে রামিনকে খুঁজছে। রুহি বুঝতে পেরে মৃদু হাসে। রুহিনের বন্ধুর বউরাও এসেছে। আশফিনার রুহি তাদের সাথে যোগ দেয়। কথার মাঝে রুহি প্রচণ্ড প্রয়োজন অনুভব করে তার লোকটার। এক্ষুনি লাগবে তাকে, এই মুহূর্তে চাই তাকে পাশে। রুহি সরে এসে কল দেয় রুহিনের নম্বরে। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे, मुझे खाक से उठा के यारा तेरी यारी को मैंने तो खुदा माना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना, तेरे जैसा यार कहाँ कहाँ ऐसा याराना। मेरी दिल की ये दुआ है कभी दूर तू ना जाए, तेरे बिना हो जीना वो दिन कभी ना आए। গিটার বাজিয়ে সবাই গান গাচ্ছে। রোয়েন গিটার বাজাচ্ছে, রামিন বন্ধুদের আবদার রক্ষার্থে গান গাইছে ওদের সাথে। ওর মন ভালো নেই। গানের মাঝে রোয়েনের ফোন বেজে ওঠে। রোয়েন ফোন তুলে দেখে রুহির নম্বর। ও বলল, তোরা বস, আমি আসছি। ওকে, একটু জলদি করবি। শিওর। রোয়েন হেঁটে হেঁটে রুহির খোঁজে ছাদ থেকে নেমে এলো। সিঁড়ি থেকে নেমে এখানে ওখানে রুহিকে খুঁজতে থাকে রোয়েন। তখনই কে যেন ওর বুক জড়িয়ে ধরে পিছন থেকে। রোয়েন কেঁপে ওঠে, হাত দুটো আড়াআড়িভাবে রোয়েনের বুকে বাঁধা। রোয়েন বলল, কি হচ্ছে কি সব? তখনই কে যেন কানে কানে বলল, ফলো মি। রুহি তুমি? Shaman, shut up. Follow me means you should follow me. তখনই কে যেন কানে কানে বলল। রোয়েন কিছু বলল না, জানে লাভ নেই। রুহির সাথে যেতে শুরু করে ও। রুহি ওকে নিয়ে আলাদা একটা রুমে আসে। দরজা আটকে লাইট জ্বালিয়ে দেয় ও। রোয়েন এবার রুহিকে দেখতে পায়। রুহির পেটের ওপর থেকে কাপড়টা সরিয়ে রোয়েনের দিকে তাকায়। রোয়েন সেদিকে তাকাতেই যেন নেশা লেগে যায় তার। তারপরও নিজেকে সামলে বলল, পার্টি হচ্ছে রুহি, এসব কি? পার্টি চাইয়ে পার্টি হচ্ছে আমার কি? আমার এখন তোমাকে লাগবে। এখন আমাকে সময় দেবে তুমি। বড্ড রোমান্টিক হচ্ছে আজকাল। বেরসিক জামাইকে একটু রসিক বানানোর প্রচেষ্টা আর কি। রোয়েন চমকে গেল। রুহি ওকে বেরসিক বলছে, মানা যায় এত বড় অপরাধ? রোয়েন রুহির কোমর টেনে কাছে আনে, তারপর একদম শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি বেরসিক? একটু একটু। রসিকগিরি দেখতে চাও? বইয়ের আবদার মানতেই হয়, তাই না? ওয়েট করছি তোমার। দুজোড়ার ঠোঁট মিলিত হয়, গভীর চুম্বনে লিপ্ত হয়। নীরা হামিদ হেঁটে হেঁটে দেখছিলেন সেন্টারের সাজ, আর ওনার সামনে হাজির আনিলা। আনিলা হামিদ চিনতে পারলেন। আনিলা বললেন, রুহির মামি তাই না? ভালো আছেন? আপনারা কেমন আছেন? শুনলাম এখানে শিফট হয়েছেন। হ্যাঁ, ওর ট্রান্সফার হয়েছে এখানে। ভাই কেমন আছে? ভালোই। আপনার সাথে কে এসেছে? রুহির মামা আর আমার মেয়ে। ও, আমি রুহিকে খুঁজছিলাম। মেয়েটা কিছু খেয়েছে কি না বুঝতে পারছি না। আসলেই তো, যার জন্য পার্টি তাকে দেখলাম না। চলুন ওকে খুঁজে বের করি। প্রচুর একাকিত্ব বোধ করছে সামাইরা। হাপুকেও পাচ্ছে না, আশুপ্রিয় নেই, আর ওর রাগ লাগছে এখন। হাঁটতে হাঁটতে ছাদে এলো ওর রুহির খোঁজে। তখনই ফাহমিন একা ছাদের উপর, বাকিরা গেল নিচে। সামাইরা ছাদে এসে রুহিকে খুঁজতে থাকে আশেপাশে। তখনই ফাহমিন ওকে খেয়াল করে। না, আজও হাসবে না, মেয়েটার সাথে কথা বলবে। ফাহমিন বলল, কাকে এত খুঁজছো? হঠাৎ পুরুষ কণ্ঠ শুনে সামাইরা ভয় পেয়ে দৌড়ে নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। ফাহমিন গিয়ে ওর হাত চেপে ধরলে সামাইরা ওর হাত ছাড়িয়ে দৌড়ে নিচে চলে যায়। ফাহমিন ভাবলো মেয়েটা এইভাবে দৌড়ে পালালে ওকে সবাই খারাপ ভাবতে পারে, তাই নিচে দৌড়ে চলে গেল। আর সামাইরা রুহিকে খুঁজছে, আর ফাহমিন সামাইরাকে। একসময় সামাইরার সামনে এসে দাঁড়ায় ফাহমিন। ও বলল, কি হলো, পালাচ্ছ কেন? আমাকে যেতে দিন। যাবে ঠিক আছে, কিন্তু পালাচ্ছ কেন? আপনার সাথে কথা নাই,
দুলাভাইয়ের বন্ধু আপনি। তুমি চাইলে তোমার বন্ধু হতে পারি। লাগবে না বাবা, বুড়ো লোককে বন্ধু বানাবো না, আমি গেলাম। দৌড়ে পালাতে নেয় সামায়রা। ফাহমিন ওর হাত ধরে থামায়। সামায়রা ভয় শেষ। ফাহমিন ওকে বলল,